দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। এই 2026 থেকে 2028 মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আসলে আমাদের মধ্যে যেই আবেগ অনুভূতি অথবা কি বলা যায় যেই কিউরিওসিটি ছিল সেটা শেষ করে একটি প্যানেল নির্বাচিত হয়েছে এবং আমরা আশা করছি যে এই প্যানেল আসলে আমাদের শিল্পীদের জন্য বেশ ভালো কাজ করবেন সামনের দিনে। এই প্যানেল আসলে কি কি কাজ করতে চায় শিল্পীদের নিয়ে এবং নির্বাচন কেমন গেল, সেই সাথে আসলে আমাদের চলচ্চিত্র শিল্পীরা কেমন আছেন, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি আগেই। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে বিজয়? মানে আমরা দেখেছি কিন্তু বেশ নাটকীয়তা হয়েছে সারা দিন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে। অ্যাকচুয়ালি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই অন্যরকম একটা উত্তেজনা বিরাজ করে। মানে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন মানে আসলে চলচ্চিত্রই পূর্ণ দৈর্ঘ্য একটা চলচ্চিত্রের মতোই। অনেক ভালো লাগছে, কারণ সবাই তো তার গোলকে নির্ধারণ করেই দৌড়াই। আমরা তো ক্যাম্পিং শুরু করেছিলাম প্রায় 1-1.5 মাস আগে থেকে। তখন থেকেই স্বপ্ন সবার ভিতরে, মনের বাসনা কিভাবে জয়ী হতে হবে, কিভাবে সাকসেস করা যায়, কিভাবে সুন্দর একটা অ্যাসোসিয়েশন গঠন করা যায়, কিভাবে শিল্পীদের জন্য একটা শিল্পী সমিতি করা যায়, সেই প্রত্যয় নিয়ে আমরা ট্রাই করেছি। 21 জনের একটা প্যানেল, 21 জন দৌড়িয়ে আমরা অনেক কষ্টে, মানে সহজ ছিল না আমাদের যুদ্ধটা। এরপরে আমাদের কাঙ্ক্ষিত 3রা জুলাই আসলো, আমরা নির্বাচন করলাম। বাট মানসিকভাবে একটু কষ্ট আর কি, যে 21 জনের ভিতরে 8 জন মতো আমরা মিস করেছি আর কি, এরকম। মানে আসলে যে কোনো নির্বাচন অথবা যে কোনো কম্পিটিশন যাই বলি না কেন, হার জিত তো সেখানে থাকবেই। কিন্তু সব শিল্পীদের যারাই আসলে এই প্যানেলে থেকে অথবা যারাই দাঁড়িয়েছে বা যারাই আসলে পার্টিসিপেট করেছে, সবারই কিন্তু একটাই চেষ্টা যে শিল্পীদের জন্য আসলে কি করা যায়, আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্য আসলে কি করা যায় এবং কতটুকু ভালো করা যায়। তো সেই জায়গা থেকে যদিও এখনো পর্যন্ত আপনারা মাত্রই নির্বাচিত হয়েছেন, এখনো গোছানোর অনেক কিছু বাকি আছে, তবুও একটু জানতে চাই যে আপনাদের শিল্পীদের জন্য কি কি কাজ করার, মূল কি কি কাজ করার উদ্দেশ্য রয়েছে? অ্যাকচুয়ালি আমরা আগে কোনো ইস্তেহার দিই নাই, কারণ আমি এটা বিলিভ করি যে বেশি স্বপ্ন দেখে সেই বেশি মিথ্যা কথা বলে। আচ্ছা, সো আমি শিল্পীদেরকে কোনো ইস্তেহার আমরা দিই নাই। আমরা হিডেন রেখে কিছু প্ল্যানিং আমাদের ভিতরে আছে, আচ্ছা, যেগুলো আমরা এক্সিকিউট করব। আমরা আগামী পরশুদিন শপথ গ্রহণ করব। ইনশাআল্লাহ। করার পরে আমাদের সমস্ত শিল্পীদের কাছ থেকে তাদের প্ল্যানটা শুনব, যে প্ল্যানগুলো আমাদের এক্সিকিউট করা সহজ বা অনেক কঠিন হলেও চেষ্টা করলে আমরা সেটা করতে পারবো, এরকম কিছু প্ল্যান আমরা নিব। সেই প্ল্যানকে ফোকাস করে আমরা কাজ করব, এটাই চিন্তা করেছি। ওনারা যে প্ল্যানটা দিবে ওটাই আমাদের ইস্তেহার। মানে শিল্পীদের সঙ্গে বসে কথা বলে আসলে তাদের এখন কোথায় কোথায় চেঞ্জ দরকার অথবা কোথায় আসলে আপনাদের ইন্টারফিয়ারেন্স দরকার, সেটা আপনারা ডিসাইড করে তারপরে যেটা আসলে হয় যে যাদের দরকার প্রয়োজন তাদের আসলে কি প্রয়োজন সেটা জেনে কাজ করলে তাহলে একটা লক্ষ্য থাকে। আমরা 20টি প্ল্যান নিয়ে কাজ করলাম, আমরা 100% এফোর্ট দিলাম, দিয়ে যদি আমরা 10টা কাজও এক্সিকিউট করতে পারি, এটাই তো অনেক কিছু আর কি। অবশ্যই তাই, অবশ্যই তাই। আচ্ছা, যেদিন নির্বাচন হলো আমরা মোটামুটি সেটা টেলিভিশনের মাধ্যমে হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, আমরা কিন্তু অনেক কিছু দেখেছি। আমি প্রথমেই যেটা বললাম যে বেশ নাটকীয়তা এবং বেশ এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করেছে আসলে কি হতে যাচ্ছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি যে কি হতে যাচ্ছে। সো এই যে নাটকীয়তাগুলো ঘটেছে, সেটার কারণটা আপনি আসলে কি মনে করেন? নাটকীয়তা শিল্পী সমিতির নির্বাচনে সবসময় হয়, একটু পানি দরকার ছিল, সবসময় হয়, এবারও হয়েছে আমাদের। সরি, নো প্রবলেম। আসলে ওয়েদার চেঞ্জের কারণে এখন আমাদের সবারই এবারও হয়েছিল, আমাদের মনে হয়েছিল যে সুন্দর একটা নির্বাচন আমরা করব, সে প্রত্যয়ে আমরা সবাই ট্রাই করেছি এবং আই থিঙ্ক সাকসেসও হয়েছি। আমরা ভোর পর্যন্ত সবাই জেগেছিলাম এবং আমরা দেখেছি আসলে যে নানান ধরনের নানান বিষয় এখানে ঘটেছে। আপনাদের কাছ থেকেও
অনেক ধরনের কথা এসেছে এবং আপনারা ওভারঅল সবাই চেয়েছে যে আমরা একটা খুব পারফেক্ট একটা রেজাল্ট আমাদের মধ্যে আসুক, কিন্তু সেখানে কিন্তু নানান ধরনের ব্লেম অ্যাকুজেশন ছিল। সো সেটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? না, অ্যাকচুয়ালি যে ব্লেমগুলো আসছে এগুলা লজিক্যাল না। সবাই দেখেছে নির্বাচনটা কেমন হয়েছে। আমার ইন্ডাস্ট্রির অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন যারা নির্বাচন কমিশনে, ইভেন পুলিশ, র্যাব, সিআইডি, এসবি, এনএসআই, ডিবি, এরকম প্রায় 2 থেকে 3 হাজার ফোর্স ছিল ভিতরে। সো আমাদের কাছে এটা মনে হয়েছে যে সব থেকে এ যাবৎকালের সব থেকে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। হ্যাঁ, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে যেগুলো আসলে নির্বাচনের স্বার্থে ইনক্লুডেড না। আপনি জয়ী হবেন, আপনি ভোটারদেরকে কনভিন্স করবেন, হিডেনলি আপনি কি করছেন না করছেন আমি তো টের পাচ্ছি না। বাস্তব কথা তো সেটাই। এখন আপনি ভোটারদেরকে কিভাবে কনভিন্স করছেন সেটা একমাত্র আপনিই জানেন, আমি তো জানছি না। তা সেক্ষেত্রে আমি আপনাকে চাইলেও তো একটা দোষারোপ করতে পারছি না। আমার এফোর্ট যেটা দেওয়া দরকার আমি সর্বোচ্চ এফোর্ট দিব আমি জয়ী হওয়ার জন্য, আমার প্যানেলকে জয়ী করার জন্য। এখন আরেকটা প্যানেল যিনি আছেন বা আরেকটা প্রার্থী যিনি আছেন অপোজিশনে, সেও তো সেম টার্গেটটা নিয়ে মাঠে নামবে। এখন আমি না জেনে আমি চাইলেও আপনাকে দোষারোপ করতে পারছি না। আপনি কিভাবে কনভিন্স করেছেন আপনার ভোটারদের, এটা আপনার পার্সোনাল ব্যাপার। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমার মনে হয় খুব সুন্দর নির্বাচন হয়েছে এবং নির্বাচন বোর্ডে যারা ছিলেন কমিশনার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং তারাও খুব স্যাটিসফাইড ছিলেন এবার নির্বাচনটা এত সুন্দরভাবে শেষ করার জন্য। আচ্ছা ভাই, আপনাদের প্যানেল থেকে আমরা যদি ধরি এবারের শিল্পী সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সভাপতি শিবা শানু এবং তারপর সহসভাপতি আমরা দেখেছি আমাদের অত্যন্ত প্রিয় ডিএ তায়েব ভাই রয়েছেন এবং তার সঙ্গে আরও আপনারা ক্রমান্বয়ে আপনারা যারা আসলে মূল কমিটিটার সাথে আপনারা যারা রয়েছেন, কি মনে হচ্ছে আসলে সমন্বয় করে একজন আরেকজনের সঙ্গে সমন্বয় করে কিভাবে কাজ করা সম্ভব হবে? আমাদের প্যানেলে এবার যারা আছে বিপরীত প্যানেল থেকে 8 জন এসেছে, আমাদের প্যানেল থেকে এসেছে 13 জন। 13 জনের প্রতি আমার ওভার কনফিডেন্স। আচ্ছা, আমরা যে কোনো যুদ্ধ জয় করতে পারবো। 21 জন থাকলে হয়তো বা আমাদের প্যানেলটা আরো বেশি শক্তিশালী হতো, বাট 13 জন আমার জন্য অনেক পারফেক্ট। আমি মনে করি তাদেরকে নিয়ে আমি শিল্পী সমিতি একটা নতুন এক রেভলিউশন ঘটাতে পারবো, আমার বিশ্বাস, এবং এটা আমার চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর যারা অন্য প্যানেল থেকে এসেছে তারা যদি আমাদের সঙ্গে সুন্দরভাবে যদি কাজ করেন তাহলে হয়তো বা আরো ভালো কিছু করা সম্ভব। আসলে যেটা আমি প্রথমেই বলছিলাম যে সবাই তো আসলে শিল্পী যারা নির্বাচন করেছেন আপনাদের প্যানেল থেকে এবং আপনাদের অপোজিশনে যারা ছিল, এবং সবারই একটাই হয়তো বা উদ্দেশ্য, এবং আমরা আশা করছি একটাই উদ্দেশ্য যে শিল্পীদেরকে নিয়ে কাজ করা, শিল্পীদের ভাগ্য উন্নয়ন। সেটা আমি দেখবো বিকজ আমি একটা প্ল্যান করেছি। কারণ সবাই তো নির্বাচনে আসে স্বপ্ন দেখে, তাদের সবারই ইচ্ছা থাকে শিল্পীদের সেবক হবে। আমি একটা প্ল্যান করেছি, যারা পাস করেনি বা যারা আসতে পারেনি অ্যাসোসিয়েশনের ক্যাবিনেটে, আমি কিছু উপকমিটি করব। তাদের যদি টার্গেট হয়েই থাকে শিল্পীদের সেবা করা, তাহলে আমি সেই শিল্পীদের সেবা করার কিছু ভালো ভালো জায়গা তাদের জন্য করে দিব, একসাথে কাজ করার জন্য। তারা যদি সত্যিকারের শিল্পীদের সেবা করার জন্য মানসিকভাবে মেন্টালি যদি প্রিপেয়ার যদি থাকে, তাহলে অবশ্যই আমি মনে করব আমার এই আবেদনটাকে, আমার এই সাপোর্টটাকে তারা সুন্দরভাবে গ্রহণ করবে। অবশ্যই আমরাও সেটাই চাই, যে যেটা বলছিলাম যে সবারই তো একই উদ্দেশ্য হওয়া উচিত, শিল্পীদের জন্য কাজ করা। আচ্ছা, একটা টার্মস ভাইয়া বেশ কয়েক বছর ধরেই আমাদের চলচ্চিত্রের ক্ষেত্রে অথবা শিল্পীদের ক্ষেত্রে প্রায় চলে আসে, সেটা হচ্ছে দুস্থ শিল্পী। শিল্পীদের সাথে আসলে দুস্থ অসহায় আমাদের শিল্পীরা কখনো দুস্থ হয় না। আমাদের শিল্পীদের ভিতরে কোনো দুস্থ নাই। এটা বানিয়ে কথা বলা, এটা হতে পারে আর্থিকভাবে সংকটে থাকতে পারে, এটা শুধু শিল্পী কেন, সারা বাংলাদেশের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। তা আমার শুধু শিল্পী না, আপনার বুঝতে হবে যে আমরা কাজকে এত বেশি ভালোবাসি। আমার 573 জন মেম্বার, তার মধ্যে হয়তো খুব ভালো আছে 1 থেকে 150 জন, বাকিরা কিন্তু ভালো নাই। কিন্তু তারপরেও তারা কিন্তু স্বপ্ন ছাড়েনি। তারা সকালে গিয়ে এফডিসিতে ঢুকবে, এই যেটা হোক খাচ্ছে, খেয়ে আবার বিকালবেলা সন্ধ্যার সময় এফডিসি থেকে বেরোয় বাসায় যাবে।
তারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারতো, অফিসে কাজ করতে পারতো, কাজের তো অপশনের অভাব নাই, তারা কিন্তু সে কোথাও যায় না। তারা সে স্বপ্ন দেখে দেখা গেছে এক একজনে প্রায় 6 মাস 7 মাস আগে লাস্ট শুটিং করছে, তারপর তার স্বপ্ন সে কবে আবার ক্যামেরার সামনে যাবে, আবার ডিরেক্টর অ্যাকশন কাট বলবে, আবার কবে বড় বড় লাইট জ্বলবে, এই স্বপ্নে বিভোর। আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, আমাদের হৃদয়ে চলচ্চিত্র লেগে গেছে, এখান থেকে সরানোর আর কোনো অপশন নাই। সো এই জায়গাটাকে কিভাবে সুন্দর করা যায়, কাজের জায়গাটাকে কিভাবে একটু প্রশস্ত করা যায়, এই জায়গাগুলো নিয়ে আমি কাজ করব। আমি অলরেডি কাজ করছি, কারণ আপনি একটা জিনিস শুনে খুশি হবেন যে আমার ক্যাবিনেটে এখন যারা আসছে তারা মোটামুটি 90% আমরা প্রতিনিয়ত কাজ করছি, কোনো না কোনো সেক্টরে কাজ করছি। তা আমরা যদি কাজ করি সবাই মিলে, আর সেই জায়গাগুলোতে যদি আমার মেম্বারদেরকে যদি ইনক্লুড করি, তাহলে তো আমার 13 জন 14 জন হাত 14 ভাবে যদি অ্যাব্রোড করি, তাহলে আমার শিল্পীরা আই থিঙ্ক কাজ না করে বসে থাকবে না। অবশ্যই তাই। আমাদের চলচ্চিত্রের বর্তমান যে প্রেক্ষাপট বা যে সময়, সেখানে আসলে কি শিল্পীদের আবার সেই মাথা উঁচু করে দাঁড়ানোর অবস্থানটা রয়েছে কিনা, বা সেই জায়গাটা তৈরি করতে আপনাদের কতদিন লাগতে পারে বলে মনে করছেন? সর্বপ্রথম হচ্ছে প্রবলেম তো কাজ যত কম হবে তত শিল্পীরা কমে যাবে, তত শিল্পীরা অন্যদিকে মুভ করবে, এটাই তো স্বাভাবিক কথা। তা আমাদের প্রথম যেটা হচ্ছে, শিল্পীদের কাজ কিন্তু চলচ্চিত্রকে উন্নয়ন করা বা ছবি বানানো বা ছবির ইনভেস্টার আনা না। আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী আমরা সুন্দর অভিনয় করব, অভিনয় করে আমরা দর্শকদের মন জয় করব। এখন আমাদের যে ফাদার সংগঠন আছেন, প্রযোজক সমিতি, মাদার সংগঠন আছেন, আমাদের পরিচালক সমিতি, আমরা একটা কাজ করব যে কাজটা যে আমরা দুইটা সমিতির সঙ্গে সমন্বয় করে তাদের সঙ্গে থেকে হাতে হাত মিলিয়ে কিভাবে ইন্ডাস্ট্রিকে আরও বেশি আধুনিকায়ন করা যায়, ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ছবির সংখ্যা বাড়ানো যায়, প্রযোজক আনা যায়, ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি সুন্দরভাবে সাজানো যায়, হলগুলোকে সুন্দর করে সাজানো যায়, এইভাবে সবাই মিলে সম্মিলিতভাবে মাঠে নামবো। যখন আমরা সবাই মিলে মাঠে নামবো, তখন আমরা 100% সরকারের কাছে চেলে 60% তো পাবো। এই 60% যখন আসবে, তখন অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রি রান হবে, অটোমেটিক্যালি আমরা আবার চলচ্চিত্রকে ঢুকবো। আমি একটা কথা বলে রাখি, আপনারা যতই ফোনে চলচ্চিত্র দেখেন না কেন, আপনার স্বপ্ন কিন্তু 35-এ দেখারই ইচ্ছা। হয়তোবা আপনি বের হন না, ঘরে যদি আপনার প্রজেক্টর থাকতো, আমি কনফার্ম আপনি ফোনে কখনোই ইউটিউবে মুভিটা দেখতেন না, আপনি প্রজেক্টরে মুভিটা দেখতেন। চলচ্চিত্র আসলে বড় স্ক্রিনেই, মানে চলচ্চিত্রের সাথে বড় স্ক্রিনটাই সব সময় যায়, সেটা তখন হোক আর এখন হোক, সবাই দর্শকরাও হয়তোবা সেটাই চায়। সো আমরা আশা করছি, এবং আপনি যে আশার আলো আমাদেরকে দেখাচ্ছেন, আমরা আশা করছি যে আমাদের শিল্পীদেরও তেমন দিন আসবে, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাও আসলে ঠিক তেমনভাবেই ডেভেলপ হবে। তো আপনি তো একজন অভিনেতা এবং সংগঠক, এই দুটাকে আসলে কিভাবে আপনি সমন্বয় করবেন, বা আপনার কাছে কি মনে হচ্ছে না যে সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিনয়টা থেকে আপনার ফোকাস চলে যাবে? নাম্বার 1 হচ্ছে, আমি ইন্ডাস্ট্রিতে আসছি কাজের জন্য। কাজের জায়গাটা যদি আমার পারফেক্ট না থাকে, আমার মেম্বাররা তো আমাকে মূল্যায়ন করবে না, স্বাভাবিক কথা। সো আর আমি যদি কাজের জায়গাটা পারফেক্ট না করি, মেম্বারদেরকেও কাজ দিতে পারবো না। আমি যদি নিজেই কাজ না করি, তা মেম্বারদের কাজ দেবো কীভাবে? তো সেই জায়গাটা থেকে আমার প্রথম ফোকাস কাজ, অ্যাক্টিং হচ্ছে আমার প্রথম ফোকাস, চলচ্চিত্রে কাজ করা আমার প্রথম ফোকাস, দেন আমার সেবা করা আমার ক্ষুধা নিবারণের জন্য আমি সংগঠনে কাজ করছি। আমি শুধু এমন না যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেই আছি, আমার এরকম অনেকগুলো সংগঠন আছে, আমার একটা স্পেশাল চাইল্ড স্কুল আছে, আমার একটা এতিমখানা আছে, আমার প্রায় 120 থেকে 30 জনকে আজকে প্রায় আমি 16 থেকে 4 মানে 4 আর 6 প্রায় 10 বছরের কাছাকাছি এদেরকে আমি লালন পালন করছি। সো আমার সেবা করা এটা আমার একটা ক্ষুধা, এই ক্ষুধা নিবারণের জন্যই আমি যেহেতু বাইরেই সেবা করি, তাহলে আমার সমিতির মেম্বারদেরকে কেন করব না? এই জায়গাটা থেকে একটা ভালো লাগা, ভালোবাসা, মায়া কাজ করে, সেই মায়াটা থেকে আমি আটকে গেছি সেবা করাতে। চমৎকার বলেছেন। এবার একটু আপনার অভিনয় সম্পর্কে জানতে চাই। অভিনয়ের শুরুটা আসলে কখন, কিভাবে এবং কেন হয়েছিল, এবং কেন মনে হয়েছিল যে চলচ্চিত্রেই কাজ করবেন? আমার কখনো মনে হয়নি চলচ্চিত্রে কাজ করব। আচ্ছা। আমার স্বপ্ন ছিল আমি ক্রিকেটার হব। আচ্ছা। আমার এই ব্যাট বল নিয়ে স্টেডিয়ামে দৌড়াবো। বাট ইন দ্য মিন টাইমে আমার যখন বিবিএ কমপ্লিট হয়ে গেল, তখন আমার সম্পর্কে চাচু হন মনোহর হোসেন দীপজল সাহেব, উনি বলল যে আমার তখন বাইরে চলে যাওয়ার ইচ্ছা এমবিএ করার জন্য। তখন উনি বলল যে না, আমি তোকে হিরো বানাবো 2012-তে। আচ্ছা।
তা আমি তো একদমই রাজি না। তারপর আমার আম্মুকে বাসা থেকে বললো, সাপোর্ট ছিল? বাসাতে আম্মুকে বললো, বাবু ওকে আমি হিরো বানাবো। তো মানে এক কথা মানে কিউরিসিটির থেকে আমি বাংলা ছবি পছন্দ করতাম। আমি সালমান শাহ ভাইয়ের অনেক ছবি দেখেছি, যদিও আমি তখন অনেক ছোট। আমি পরবর্তীতে সাকিব ভাইয়ের ছবি, রুবেল ভাইয়ের ছবি, মান্না ভাইয়ের ছবি, এই হিরোদের ছবি আমার খুব পছন্দের তালিকায় ছিল। আচ্ছা। হ্যাঁ, আমিন ভাইয়ের ছবি, আমি সবসময় ছবিগুলো দেখতাম। বাট আমি যে বাংলা ছবিতে আসবো এটা কখনো কল্পনাও করতে পারি নাই। আচ্ছা। আমাকে বললো যে 1-1.5 সপ্তাহ একটু প্র্যাকটিস করবি, করার পরে তো শুটিং। এই বলে তিনি আমাকে সাভার ফুলবাড়িয়াতে নিয়ে গেল, নিয়ে গিয়ে একদম ঘরবন্দি করে ফেললো। আচ্ছা। এই প্র্যাকটিস, নাচের প্র্যাকটিস, ফাইটের প্র্যাকটিস, অ্যাক্টিংয়ের প্র্যাকটিস, সারাদিন রুটিন করে দিল। ওখানে থাকা খাওয়া ওখানেই। 1 মাস যায়, 2 মাস যায়, 5 মাস গ্রুমিং যায়, এর একটা জায়গা, গ্রুমিং এর সেখানে একটা হয়েছে। জায়গায় 1 বছর আমাকে ওখানে রাখলো। আচ্ছা। রেখে তারপরে আমাকে শুটিং করালো মনোয়ার হোসেন দীপজল প্রযোজিত এফআই মানিক স্যারের 'এক জবান'। আচ্ছা। এই 'এক জবান' চলচ্চিত্রের মাধ্যমে 2012 14 ডিসেম্বর আমার মুভি রিলিজ হয়। পথ চলাটা শুরু হয়। তো প্রথম মুভির কাজ যখন করেন তখনও কি ভেবেছিলেন যে এখানে এই ইন্ডাস্ট্রির প্রতি আসলে ভালোবাসা জন্মাবে এবং এখানেই থেকে কখনোই যাবেন? চাইনি ভালোবাসার জন্মাক। আচ্ছা। কারণ আমি যখন প্রথম মুভিটা শুটিং করি টোটালটা কিউরিসিটির জন্য। আর আমার ইন্ডাস্ট্রিতে 80% মানুষের হচ্ছে টু ফেস, এবং তারা চামচামো পছন্দ করে অনেক বেশি। আচ্ছা। আমি যখন দেখলাম যে আমার যিনি প্রযোজক তিনি আমার পিছনে প্রায় 30 লক্ষ টাকা শুধু প্র্যাকটিসের জন্য খরচ করলো, আমার মানে জন্য আপনার পিছনে একটা ইনভেস্টমেন্ট করলো, সেটা বিনা লাভে। আমি মনে হয় একমাত্র হিরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি একমাত্র হিরো যে সোনার চামচ মুখে দিয়ে আসছি, আমার কাছে মনে হয়েছে। কিন্তু ইন দ্য মিন টাইমে আমি যখন দেখলাম যে চাচুর সামনে এক ফেস, চাচু চলে গেলে আর এক ফেস, তখন আমার মনে হলো ইন্ডাস্ট্রির লোকেরা ভালো না, 80% লোকেরাই ভালো না। আমি তখন আমি একমাত্র মনোয়ার হোসেন দীপজল সাহেব ছাড়া আমি কোনো ভালো মানুষ আর আমার চোখের সামনে পেলাম না। তখন আমার মনে হলো এই জায়গাটা আমার না। এখন চাচু এত কষ্ট করে শখ করছে আমাকে দিয়ে ছবি বানাবে, 1 বছর রাখছে। আমি তো 1 বছর থাকতে থাকতে সবাইকে রিড করে ফেললাম, কে কেমন, কার রূপ কেমন। তো তখন চিন্তা করলাম চাচু যেহেতু চেয়েছে আমি একটা ছবি অন্তত শেষ করি। শেষ করে আমি চাইলে তখন ভেগে আসতে পারতাম, তখন তার সে সম্মান নষ্ট হতো। তার একটা স্বপ্ন দেখেছে। পরবর্তীতে আমি বাংলা ছবি মানে আমার মুভিটা রিলিজ হওয়ার পরে, মুভিটা রিলিজ হওয়া না, মুভিটা শেষ হওয়ার পরেই আমি বাংলা চলচ্চিত্র ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম যে এখানে এই জায়গাটা আমার না। আমি মানে কি বলবো, চামচমও পছন্দ করি না, ছ্যাবলামও পছন্দ করি না। মানে এখানে থাকতে গেলে যা যা করতে হবে সেটা আমি পারবো না। আমার দ্বারা সম্ভব না। তার প্রায় 2 বছর একটা বড় গ্যাপ গেল, 14 সাল পর্যন্ত। এরপরে AQ খোকন, জোয়ারি, গুরু ভাই, খুদে যোদ্ধা ছবির ডিরেক্টর, ওনারা আমার FDC কিছু টেকনিশিয়ানরা প্ল্যান করলো যে তারাই মুভি বানাবে। আচ্ছা। আমাদের মেকআপ ম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামসু ভাই, এই টেকনিশিয়ানরা প্রযোজক। আচ্ছা। তখন কি করলো, একটা রোমান্টিক ছবি গল্প, তা কোনো না কোনোভাবে তারা আমাকে বলল যে এই গল্পটার সাথে তোমার চেহারাটা হুবহু মিল, তুমি প্লিজ আমাদের সাথে এই ছবিটা করো। আমি বললাম না, আমি করব না। আমি অনেকভাবে রিকোয়েস্ট করলাম, ওই জন্য একটা ছবি তো তুমি করো। এই একটা ছবি করতে করতে এই শুরু হলো যাত্রা। তখন আস্তে আস্তে মনে হলো যে না, শুধু আমি এতদিন শুধু খারাপ মানুষগুলাই দেখেছি, আমার এখানে ভালো মানুষরাও আছে। তখন আমি চিন্তা করলাম যে না, যে ভালো মানুষগুলো আমাকে পছন্দ করছে আমি তার সঙ্গেই থাকবো। এই থাকতে থাকতে একটু একটু করে 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 আরেকটা শুনলে আপনি অবাক হবেন, বাংলা চলচ্চিত্রের সবথেকে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক জয় চৌধুরী। হাঁটি হাঁটি করতে করতে এ পর্যন্ত এসেছে, এবং সকলের ভালোবাসায়। জি, সকলের ভালোবাসায়, শিল্পীদের ভালোবাসায়, দর্শকদের ভালোবাসায় এখানে আপনি এসেছেন। এবং আপনি যেটা বললেন যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যারা আসলে খুব অনুকরণীয়, অনুসরণীয় এবং যাদেরকে দেখে আসলে সবাই অনুপ্রাণিত হয় ভালো একটা কাজ করবার অথবা ভালো কাজ দেখবার, সো তারা যে রয়েছেন আমাদের সেই গুণী শিল্পীরা, তাদেরকেও আমরা দেখেছি এবং এখন আমরা দেখছি এখন আমাদের চলচ্চিত্রে নতুন নতুন অনেক মুখ রয়েছে। তো এই যে পুরাতনদের সাথে এবং যারা আসলে লেজেন্ড
তাদের সাথে নতুনদের যে সেতু বন্ধন সেটা আপনারা কিভাবে তৈরি করবেন? কারণ আপনি যে বলছেন সর্বকনিষ্ঠ, তো আপনাকে আমরা এই জেনারেশনই ধরছি। না, So, এই সেতু বন্ধনটা কিভাবে হবে? অ্যাকচুয়ালি আপনি আমার প্যানেলটা দেখলে বুঝতেন, রোজিনা আপু, আলী কাকা থেকে শুরু করে আমাদের সবাই সিনিয়র জুনিয়র মিলে একটা কম্বিনেশন ছিল। আর আমি যেহেতু অর্গানাইজ করতেছি আজকে প্রায় 8 বছর ধরে, সো এই জিনিসটা আমি অন্তত মুখস্থ করে ফেলেছি যে একটা সিনিয়রের সঙ্গে একটা জুনিয়রের কানেক্টটা কিভাবে করা সম্ভব। আচ্ছা, সো আমার মনে হয় আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে আবার সে লিজেন্ড আর এখনকার ইয়াং জেনারেশন দুজনের কম্বিনেশনে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা একটা জায়গায় নেওয়ার পরিকল্পনা আমরা চাইলে করতে পারবো যদি সবাই আমরা এক থাকি। এবং আমি সবসময় ট্রাই করি সিনিয়রদেরকে প্রাধান্য দেওয়ার জন্য। আমি আমার জুনিয়রদেরকে বুঝতে দেওয়ার চেষ্টা করি, তাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি আমার সিনিয়রদেরকে কতটুকু সম্মান করছি, কতটুকু তাদেরকে মিস করছি, এবং তাদেরকে ইন্ডাস্ট্রিতে আনার জন্য, অ্যাসোসিয়েশনে আনার জন্য, তাদেরকে প্রেজেন্ট করার জন্য আমি কতটা কষ্ট করছি, যাতে একটা দিন তারাও যাতে আমাকে সেম ভাবে ট্রাই করে আর কি। মানে এই সম্মানের জায়গাটা যেন আপনার ক্ষেত্রেও থাকে। আচ্ছা, তো এখন যারা কাজ করছে বা এখনো কিন্তু আমরা যে এতই বলি আমাদের চলচ্চিত্র আগের জায়গায় নেই অথবা সম্ভাবনা কতটুকুন আছে, তবুও অনেকের মধ্যে অনেক স্বপ্ন যে তারা চলচ্চিত্রের নায়ক অথবা নায়িকা হবেন, অভিনেতা অভিনেত্রী হবেন। সো যারা আসলে নতুন ইন্ডাস্ট্রিতে আসতে চায়, যেহেতু আপনি একটা বছর ধরে নিজেকে গ্রুম করিয়েছে বা আপনার পেছনে 1 বছর ধরে জাস্ট কিভাবে আপনি স্ক্রিনের সামনে আসবেন সেটার জন্য এফোর্ট দেওয়া হয়েছে, সো যারা নতুন আসতে চায় তাদের জন্য কি বলবার বা কি উপদেশ দেবার আছে? তাদের জন্য একটা কথাই বলবো, আমি সবসময় বলি এটা, যে এই জায়গাটা সবার জন্য না। রূপালী জগৎ, রূপালী যদি সবার জন্য হতো তাহলে 18 কোটি মানুষেরই কোনো না কোনোভাবে সুপ্ত বাসনা আছে। যদি আমরা অনেকেই বলতে নারাজ, যদি আমরা অনেকেই বাংলা চলচ্চিত্রের জন্য নাক সিটকাই, কিন্তু সবার ভিতরে একটা বাসনা আছে এই জগৎটা কেমন এটা দেখা যায়, ফ্যাসিনেশন আছে। সো এখানে আসতে গেলে আপনাকে পরিপূর্ণভাবে প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত, কারণ আমাদের জামানা চেঞ্জ হচ্ছে। আমরা শুধু একটা মানে চলচ্চিত্র করেই আমরা এখন শরীরে ট্যাগ লাগিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, আমি চলচ্চিত্র হিরো, চলচ্চিত্র হিরোইন, কিন্তু এটা না। আপনাকে এখানে থাকতে হবে, আপনাকে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে এখানে আসতে হবে। শখের বিষয়ে চলচ্চিত্র না। আপনি শখ করে চলচ্চিত্র করতে আসবেন, আপনার জন্য একজন প্রযোজক সে অর্থে বিনষ্ট হবে, আপনার জন্য একটা ডিরেক্টর তার ক্যারিয়ার নষ্ট হবে। সো আপনাকে ফুল ফোকাস নিয়ে, ফুল গ্রুমিং করে একজন ছেলে হোক মেয়ে হোক পারফেক্টভাবে তার আসা উচিত, আমি এটাই মনে করি। আর সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে ফুল গ্রুমিং করে অথবা জেনে আসলে আসা উচিত, আমাদের দেশে কি আসলে সেই সুযোগটা পরিপূর্ণভাবে আছে কিনা নিজেকে সেটা অবশ্যই আছে। আমাদের নাট্যকলা আছে না, ওখানে অ্যাক্টিং শিখেন। আমাদের কত ড্যান্স নাচের স্কুল আছে, নাচ শিখেন। আমাদের মার্শাল আর্ট শেখার জন্য কত স্কুল আছে, মার্শাল আর্ট শিখেন। আপনার দরকার কি? আপনার দরকার নাচ, গান, ফাইট, তিনটা জিনিসে আপনাকে নাচ, অভিনয়, ফাইট, তিনটা জিনিসে আপনাকে পারদর্শী হতে হবে। সেটার জন্য তো আপনাকে এমন না যে আপনাকে এফডিসির গেটে গেটে দৌড়াইতে হবে, অনেক জায়গা আছে। তবে আমার মনে হয়, আমার জায়গা থেকে আমার মনে হয় যে এটা ধরেন আমারই একটা ইচ্ছে থাকবে বা আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু এখন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন করে আপনারা জয়ী হয়েছেন, আপনারা কেননা একটা অর্গানাইজেশন এমন করেন যেখানে আসলে এক ছাদের নিচেই এই 3টা বা 4টা জিনিস অথবা যে জিনিসগুলো দরকার, আপনি যে বেসিক রিহার্স বা গ্রুমিং এর কথা বলেন, এছাড়াও তো আরো অনেক কিছু দরকার হয়। আমার অলরেডি প্ল্যানিং আমরা করেছি। আচ্ছা, এটা অনেক আগে থেকে আমার প্ল্যানিং ছিল। আচ্ছা, ইনশাআল্লাহ আমি আমার প্রেসিডেন্ট সহ এবং আমাদের যারা কার্যনির্বাহী পরিষদ যারা আছেন, আমরা এবার এরকম একটা কিছু করব যে নতুন মুখের সন্ধানের মতো তারা টোটাল গ্রুমিংটা বা বেসিকটা তাদেরকে আমরা দিয়ে দিব, তারা যাতে স্বপ্ন দেখতে পছন্দ করে। এখনকার ইয়াং জেনারেশন তারা ওপেনলি, আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনি কি ছবি দেখেন, না আমি তো বাংলা ছবি দেখি না, আমি এই ছবি দেখি তামিল, তেলেগু, জাপানিজ, কোরিয়ান মুভি দেখি। কিন্তু আপনি বাসায় যান, বাসায় গিয়ে দেখেন পরিমণের একটা গান হলে কিন্তু সে টিভির সামনে থেকে উঠবে না, পূর্ণিমাপুর গান হলে উঠবে না, অপবিশ্বাসের গান হলে কিন্তু গানটা দেখবে সে, হ্যাঁ, মাহির গান হলে দেখবে। বা আমার আর্টিস্টরা আমি মনে করি তারা ওপেন বলবে আমার মতো যে আমি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, আমি এখানে কাজ করতে চাই, এখানে থাকতে চাই। কারণ এই প্রফেশন অনেকটা প্রশস্ত না। এখানে আসলে আপনার ক্যারিয়ারে কি হবে, ফিউচারে আপনি কি করবেন, আসলে এই ক্যারিয়ারে থাকলে আপনার জীবিকা নির্বাহ হবে কিনা, এটা একটা অনিশ্চয়তার ভিতরে পড়ে আছে। এই জায়গাটাকে আমরা অনেক
মানে সুন্দর করার ট্রাই করছি, অনেক মসৃণ করার ট্রাই করছি। ইনশাল্লাহ আগামী 2 বছর অন্তত আর্টিস্টের জন্য ভালো কিছু জায়গা আমরা করে দিয়ে যাব, এটা আমাদের প্ল্যানিং আছে। আগামী 2 বছর না, যেহেতু আপনাদের উদ্দেশ্য অনেক মহৎ, আপনারা আরো 2 আরো 6 বছর বা 10 বছর আপনারা থাকেন এবং আমাদের শিল্পীদের আসলে ভালো কিছু হোক, এটাই আমাদের চাওয়া। তো ভাইয়া, যেহেতু আমাদের প্রোগ্রামের নাম লাইফ অ্যান্ড বিউটি, আমরা আসলে এখানে জীবন এবং সৌন্দর্য নিয়ে অথবা আমাদের ইন্ডাস্ট্রি নিয়েই কথা বলি। তো সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই যে আপনার ফিটনেসের রহস্যটা কি, বা আসলে একজন শিল্পীকে যদি শিল্পী হিসেবে স্ক্রিনের সামনে থাকতে হয় তাহলে তাকে কি কি মেনে চলতে হয়? আমি একটা জিনিস ফিল করি, আপনি হিরো বা হিরোইন যেটাই হন না কেন, আপনাকে ফার্স্ট লুকে মনে হবে যে আরো 5 জনের থেকে আপনি আলাদা। আপনি পানির নিচে যদিও যান, সেখানেও আপনাকে পরিপূর্ণভাবে আপনার নিজের মতো করে থাকতে হবে, কারণ আপনি হচ্ছে দর্শকের স্বপ্ন, হাজার মানুষের স্বপ্ন আপনি। তা সেখানে আপনি যদি সবার থেকে একটু ভিন্নই না হন, তাহলে আপনি কেন আর একটা মেয়ের স্বপ্ন হবেন, আপনি কেন আর একটা ছেলের স্বপ্ন হবেন, তাই না হিসাবে? তা সেক্ষেত্রে আমি মনে করি যে অবভিয়াসলি তো শরীরটা ফিট রাখতেই হবে, যদিও আমার অবস্থা বেশি একটা ভালো না। লাস্ট 1.5 মাস ধরে এত পরিমাণে পরিশ্রম করতেছি, সকাল প্রতিদিনই ট্রাই করি যে সকালে 2 ঘন্টা জিম করে তারপরে এফডিসিতে যাব, বাট রাতে ঢুকি বাসায় 3টার সময়, আর এটা হয় না। এই সকাল হতে হতে 50টা ফোন এসে রেডি হয়ে আছে, এটা ক্যাম্পিং চলতেছে, স্বাভাবিকতা দৌড় দিয়ে চলে আসতেছি। এই 1-1.5 মাসে একদমই আমি নিজের প্রতি কোনো যত্ন নিতে পারি নাই। আর আমি মনে করি স্কিনের জন্য অনেক টিপস আছে, সব টিপস আমি নাই দিই, কারণ আমি একটা জিনিস মনে করি যে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্তত 5 বার আপনার মুখটা ধৌত করা হবে, তাতে অন্তত আপনার মুখটা ক্লিন থাকবে, আমি এটা বিশ্বাস করি। দর্শক, এটা ছাড়া আসলে অন্য কোনো উত্তর আমরা পাবো না, কারণ আমি অফ স্ক্রিনেও জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এত সুন্দর স্ক্রিনের রহস্য কি, এবং এত দৌড়াদৌড়ি করার পরে, তো স্ট্রেসে থাকার পরে যদি এমন স্কিন থাকে, তাহলে আমার মনে হয় সবার স্ট্রেসে থাকাটা বেটার। সো আপনি অজু ছাড়া আমাদের আর কোনো কিছু টিপস দিচ্ছেন না? না, এই যে অজু খাবেন, পানি খাবেন বেশি করে, ডালিম ঘুমানোর আগে ডালিমটা খাবেন, বেদানা যেটা ওটা খাবেন, দুধ খাবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর কিছু ভাইয়া মানে আসছে আর কি কিছু আছে কিনা? ডাবের পানিটা বেশি খাবেন, আচ্ছা, সকালে ডাবের পানিটা মুখে লাগানোর ট্রাই করবেন, আচ্ছা, এগুলাই প্রাকৃতিক উপায় যা আছে। আচ্ছা, এটা আপনি এগুলো 1 মাস ট্রাই করেন, ইনশাআল্লাহ নিজের গ্লোটা বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমি তারপর লিখে নিচ্ছি, এবং দর্শক আপনাদের যদি প্রয়োজন হয় টিপসের, আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা টিপস পেয়ে যাবেন। ভাইয়া, এই যে দৌড়াদৌড়ি করছেন, শিল্পীদের জন্য কাজ করছেন, সেবা করবেন বা নিজের কাজও করছেন, পরিবারের সাপোর্ট আসলে কতখানি জরুরি? কারণ আমরা কিন্তু জানি কম বেশি যে ভাবি আপনাকে যথেষ্ট সাপোর্ট করে। সেই ক্ষেত্রে ভাই মাথা নষ্ট সাপোর্ট করে, কারণ আমি আসলে পরিবার বলতে গেলে মানুষের পরিবারের ঊর্ধ্বে তো কোনো কিছুই থাকে না কখনোই। আর যে ব্যক্তি পরিবারের ঊর্ধ্বে, যে পুরুষ পরিবারের ঊর্ধ্বে অন্য কিছুকে প্রাধান্য দেয়, তাহলে সত্যিকার সে পুরুষ না, সে কাপুরুষ, আমার কাছে তাই মনে হয়। কিন্তু আমিও মাঝে মাঝে কাপুরুষ হয়ে যেতে হয় আমার ক্ষুধা নিবারণ করতে গেলে, সেবার জন্য। আমার এমন কিছু দিন গেছে লাইফে, করোনার সময়, যখন সারা বাংলাদেশ লকডাউন, এখন আমার সঙ্গে, তখন আমি অর্গানাইজ সেক্রেটারি ছিলাম, আই থিঙ্ক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ছিলাম, তখন সাধারণ সম্পাদক ছিলেন আমাদের জায়েদ খান ভাই। এখন উনি তো অবিবাহিত, আমি তো আর অবিবাহিত না, আমি তো বিবাহিত। সেটা হয়তো অনেকেই জানতো না তখন, বা অনেকেই জানছে। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, এটা তো কাউকে বলতে পারছি না, ভাই আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি এটাতে যেতে পারবো না, বা এটা প্রবলেম, আমাকে একটু কনসিডার করো। এটা বললে তো এটা মাইকিং হয়ে যাবে, কোনো অপশন নাই। তা সেক্ষেত্রে আমি একদম ব্যাচেলার ছেলের মতোই সবসময় সবার সঙ্গে কন্ট্রিবিউট করেছি নিজেকে। আচ্ছা, তা সেক্ষেত্রে আমার ওয়াইফের সঙ্গে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছিল ওই সময়। 15-20 দিন, 1 মাস পর্যন্ত তার সঙ্গে দূরত্ব মেনটেন হয়েছে আমার, কারণ আমি সারাদিন দৌড়াচ্ছি আমার মেম্বারদের জন্য, সারাদিন কাজ করতেছি। এই একটা মেম্বার আসতেছে, খাবার দিচ্ছি, খাবার জোগাড় করতেছি, 14 বার খাবার অ্যারেঞ্জ করেছি, 14 বার আমি 570 জন মেম্বারকে খাবার দিয়েছি, এরা নিতে এসেছে। তা কার শরীরে কখন কোন ভাইরাসটা আছে আমি নিজেও জানি না। তা আমি যে আমার ওয়াইফের কাছে যাব, তার পাশে গিয়ে বসবো, আমি তো বুঝতেছি আমি কোন জায়গা থেকে আসছি,
আমি চাইলেও তো তার কাছে যেতে পারতেছি না তার সুরক্ষার জন্য। এবং প্রেগনেন্ট অবস্থায় ওয়াইফরা মহিলা মানে মেয়ে মানুষরা অনেক বেশি ইমোশনাল থাকে, একটু ইমোশনাল থাকে, অনেক বেশি ইমোশনাল থাকে। তখন তার ইমোশনালটার জায়গা থেকে সে তখন রাইট আছে, বাট আমি তাকে সাপোর্ট দিতে পারছি না। এরকম অনেক দিন গেছে, এগুলো এখন শুধু স্মৃতি। কখনো কল্পনাও করি নাই তখন যে আমি বাঁচবো কি বাঁচবো না। আমি আরও 2 বছর 4 বছর পরে ইন্ডাস্ট্রিতে সেক্রেটারি হব, কখনো স্বপ্নও কল্পনা করতে পারি নাই। আমি কিন্তু দৌড়াইছি, চোখে মানে পাগলের মতো দৌড়াইছি আমি। সে ধরেন আপনাকে একটা সহজ উপায় বলি, উপায় মানে কষ্টের কথা। আমাদের বাচ্চু ভাই, আমাদের সাদেক বাচ্চু ভাই, উনি মারা গেছে। ওনার আসরবাদ, ওনার জানাজার আয়োজন করা হয়েছিল। আসরবাদ জানাজার আয়োজন করেছি, এলাকাবাসী খিলগ কবরস্থান, তাকে কবর দিতে দিবে না, তার করোনা হয়েছে, কবর দিতে দিবে না। সময়টা তো আসলে খুব বেশি আমাদের মধ্যে ভয় ভীতি কবর ছিল। দিতে দিবে না। তখন আমি কি করলাম, আমরা ওখানকার লোকাল কমিশনার যিনি ছিলেন ওনাকে ধরলাম, রিকোয়েস্ট করলাম। পরবর্তী রাত 8টা বেজে যায়, 9টা বেজে যায়, 10টা বেজে যায়, কোনো কিছু। এরপরে বৃষ্টি, পুরা বৃষ্টি, কবরে ডুবে গেছে কবরটা। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এরপরে লোকাল ছেলেদেরকে সেই গেট পাহারা দিয়ে সেই পানি ছেঁচে তাকে কবর দিয়েছি। অনেক স্মৃতি আছে এরকম, মানে তখন থেকে দৌড়াইতে দৌড়াইতে এই পর্যন্ত আসছি। সো আমার ওয়াইফ, আমার আম্মু আমাকে অনেক বেশি একসময় আমাদেরকে ছেড়ে দিছে, যা তোকে ছেড়ে দিলাম আল্লাহর নামে, এভাবে বলে। আমি এখনো বলে মাঝে মাঝে, তোকে আল্লাহর নামে ছেড়ে দিয়েছি। তাদের যে সাপোর্টটা, এই সাপোর্টটা না হলে হয়তো আমি আজ এই পর্যন্ত আসা সম্ভব হতো না। ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আরো একবার এটিএন বাংলা আমাদের লাইফ এন্ড বিউটির পুরো টিমের পক্ষ থেকে অনেক শুভকামনা আপনার প্রতি এবং আপনার প্যানেলের প্রতি। আপনারা বেশ ভালো কাজ করবেন, আমরা সেই প্রতীক্ষায় আশায় রইলাম এবং আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি আমাদের আয়োজন। আবারও দেখা হবে নতুন অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।